ইরান যুক্তরাষ্ট্রের সংকটটা আসলে কোথায় গিয়ে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক একটা সন্দেহ তৈরি হয়েছে। কিছুদিন আগে যখন ফুল স্কেলে লড়াই এখানে চলতেছিল, সেইটার একটা প্রাথমিক সমাধান হিসেবে 15 দিনের একটা যুদ্ধবিরতি আসছিল এবং সেই যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানের ইসলাম আমাদের কিন্তু দুইটা পক্ষ মিলে আলোচনায় বসেছিল যে একটা সমাধানে আসা যায় কিনা, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার পর অনেকে ভেবেছিল যে হয়তো এখানে আবারও ফুল স্কেল লড়াই শুরু হবে এবং হয়তো ইরানের উপরে আবারও আক্রমণ করা হতে পারে। কিন্তু সেই জায়গা থেকে ট্রাম্প কি করলেন, যেহেতু আলোচনা ব্যর্থ হয়েছে বলে তিনি প্রচার চালাইলেন, তাদের পক্ষ থেকে জানানো হলো যে ইরান কোনোভাবে আমাদের শর্তগুলো মানতেছে না, সো কি করতে হবে, একটা শায়েস্তা তো করতেই হবে। এই শায়েস্তার জায়গা থেকে তারা সরাসরি হামলার দিকে না গিয়ে তারা নতুন একটা দিকে গেল, সেটা হচ্ছে ইরানকে একেবারে পুরোপুরি অবরোধ করে দিবে যাতে পুরো পৃথিবী থেকে ইরান একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই মুহূর্তে ট্রাম্প কিন্তু তার সামরিক বাহিনী নিয়ে হরমুজ প্রণালীতে অবস্থান করছে এবং সেখান থেকে পুরো ইরানকে পুরো পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে, পুরোপুরি একটা অবরোধ দিচ্ছে। এখন কথা হচ্ছে, এই অবরোধ যদি হচ্ছে ইরানের উপর দেওয়া হয়, আলটিমেটলি এইটা ইরানের জন্য কতটা ভয়ঙ্কর কিছু হবে, ইরান এইটার ব্যাকআপ কিভাবে দেবে, কিংবা এর ফলে বৈশ্বিকভাবে প্রভাবটা কেমন পড়বে, বা এই সিদ্ধান্তটা আসলে ট্রাম্পের জন্য বা যুক্তরাষ্ট্রের জন্য আদৌ কোনো ফলপ্রসূ ব্যাপার বয়ে আনবে কিনা, চলুন সেটা একটু ছোট্ট করে দেখার চেষ্টা করি। প্রথমত দেখেন, ইরানের উপরে কিন্তু একটা লম্বা সময় যাবত মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। কি নিষেধাজ্ঞা? বাণিজ্যিক নিষেধাজ্ঞা। তারা মোটামুটি বলা যায় পশ্চিমা জোটের যে সমস্ত দেশ আছে, ইউরোপ বলেন বা যারা যারা পশ্চিম আদর্শে বিশ্বাস করে বা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ অবস্থায় আছে, এদের কারোর সাথে কিন্তু ইরান কোনো ধরনের বাণিজ্য করতে পারে না। ইরান যে অল্প একটু বাণিজ্য করতে পারে, সেটা করতে পারে সে চীনের সাথে, রাশিয়ার সাথে, এবং এই বাণিজ্য দিয়ে সে কোনো রকম চলতেছিল এবং এর ফলে কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাপক একটা সমস্যার মধ্যেও ইরান ছিল দীর্ঘদিন যাবত এবং এখনও কিন্তু আছে। এর বাইরেও এই নিষেধাজ্ঞার ভিতরে থেকেও কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ইরানের ব্যাপারে কিছুটা ছাড় ছিল যে এই পণ্যগুলো নিয়ে সে যে কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারবে। আর এই যে দেখেন, এমনিতে একটা লম্বা সময় যাবৎ এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, যে নিষেধাজ্ঞা থেকে বের হওয়ার জন্য কিন্তু ইরান অনেক সময় অনেক রকমভাবে চেষ্টা করেছে এবং এই চেষ্টা কোনোভাবে ফলপ্রসূ হয় নাই এবং একটা পর্যায়ে কিন্তু বিশাল একটা লড়াইয়ের মধ্যেই তারা চলে গেল। এখন কথা হচ্ছে, একটা লম্বা সময় যেহেতু নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান, এরপরে নতুন করে আর কি ধরনের অবরোধ যুক্তরাষ্ট্র দেবে? এবারের অবরোধটা যুক্তরাষ্ট্র বলতেছে, এর আগেরগুলোতে হচ্ছে শুধু বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছিল, যে ইরান তারপরেও পশ্চিমা এলাকার বাইরে গিয়ে অন্যদের সাথে বাণিজ্য করতে পারত, কিন্তু এইবার যেটা বলতেছে যে একেবারে ইরানের বন্দরগুলোতে বিশ্বের কোনো দেশের জাহাজ প্রবেশ করবে না, ইরানের বন্দর থেকে কোনো জাহাজ বের হয়ে অন্য কোথাও যেতে পারবে না, ইরান একেবারে একঘরে হয়ে যাবে। এবং এই জিনিসটা করতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রথমে ট্রাম্প প্রথমে বলেছিল যে হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না, এবং এই কথা ঘোষণার পর বিশ্বব্যাপী এমনটা আলোচনা হলো, ইরানও তো এটাই চাচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের জাহাজ যাতে চলাচল না করে, আর যুক্তরাষ্ট্র এটাই বলল। এবং তার পরক্ষণেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসছে, বলা যায় প্রথম সিদ্ধান্তের 24 ঘন্টার ভিতরেই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসে বলছে, না, সকল জাহাজ না, শুধুমাত্র ইরান থেকে বেরিয়ে আসা জাহাজ এবং ইরানে যাওয়ার জন্য যে জাহাজগুলো যাচ্ছে এগুলোকেই এখানে চলাচল করতে দেওয়া হবে না। এবং এইটা থামানোর জন্য ইতিমধ্যে হরমুজ প্রণালীতে কিন্তু মোটামুটি বলা যায় যে এয়ারক্রাফট বহনকারী যে বিভিন্ন ধরনের রণতরী, সেগুলো হচ্ছে ইতিমধ্যে হরমুজ প্রণালীতে আছে। পাশাপাশি হচ্ছে সামরিক বাহিনীর আরও বিভিন্ন ধরনের নৌ জাহাজগুলো কিন্তু সেখানে অবস্থান করতেছে এবং এইটা কার্যকর করতে শুরু করেছে। তার বুঝতেই পারতেছেন যে এই অবরোধটা আসলে ইরানকে কোণঠাসা করা, এবং এর সাথে আরেকটা উদ্দেশ্য আছে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল মূলত বলা যায় চীনের, এবং চীন ইরান থেকে বিপুল পরিমাণে তেল ক্রয় করতো, কারণ চীন যেহেতু ওই মার্কিন যুক্তরাষ্ট্রের এলাকার মধ্যে নাই। এই যে ইরান থেকে তেল কিন্তু চীন, এইটা কিন্তু চীনের ফুয়েলের জন্য একটা বড় ধরনের প্রাপ্তি ছিল। এবং এই যে যখন ইরানের বন্দরগুলোকে একেবারে ব্লকেট দিয়ে রাখা হচ্ছে, তখন কিন্তু চীনের এই যে তেল প্রাপ্তির পথ, এটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তার এক ঢিলে যুক্তরাষ্ট্র এখানে দুইটা পাখি মারার চেষ্টা করতেছে। একে তো ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিচ্ছে, এতে ইরানে খাদ্য সংকট দেখা দিতে পারে, অর্থনৈতিক বড় ধরনের আরো সংকট দেখা দিতে পারে, বাণিজ্য একেবারে বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ইরান থেকে যারা তেল ক্রয় করত, ওই দেশগুলো ইরান থেকে আর তেল ক্রয় করতে এখন পারবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী ইতিমধ্যে হরমুজ প্রণালীতে অবস্থান করতেছে, কেউ ঢুকলেই সেগুলোকে হচ্ছে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এই জায়গা থেকে প্রশ্ন যে আলটিমেটলি এইটা কতদিন চালিয়ে রাখা যাবে। দেখেন, এখান থেকে কিছু বিষয় একটু তুলে আনা দরকার। যেমন ব্রিটিশ বিশ্লেষক শন বেল, তিনি বলেছেন যে এই পুরো অপারেশনটা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু হরমুজ প্রণালীতে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এখন
প্রতিদিন বিলিয়ন ডলার খরচ করে ইরানকে এইভাবে অবরুদ্ধ করে রাখার ব্যাপারটা কতদিন যুক্তরাষ্ট্র টানতে পারবে, এটাও একটা প্রশ্ন। সেই সাথে ইতিমধ্যে আমরা দেখেছি যে ইউরোপের দেশগুলো থেকে কিন্তু এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র পূর্ণ সহযোগিতা পায় নাই। সো সেইটা যদি না পায়, আলটিমেটলি এইটা আরও কতদিন সে চালাই নিতে পারবে, এটাও প্রশ্ন। যতদিন চালাই নিতে পারবে সেই সময়টুকুর ভিতরে ইরান সাস্টেইন করতে পারবে কিনা সেটিও আমাদেরকে কিন্তু দেখতে হবে। এবং সেই জায়গা থেকে বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে যতটুকু বুঝতে পারলাম যে ইরান একেবারে অসহায় অবস্থাতে নাই। কারণ ব্যাপারটা এমন না যে হরমুজ প্রণালী অবরোধ করে রাখা মানে ইরানকে একেবারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। ইতিমধ্যেই ইরানের সাথে প্রায় 7টা দেশের কিন্তু সীমান্ত আছে। বিশেষ করে এগুলো হচ্ছে সব মধ্য এশিয়ার দেশ, এবং রাশিয়ার সাথে কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানের কানেক্টিভিটি আছে। এখন রাশিয়া তো পশ্চিমা এলাকার মধ্যে না, এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটা দেশ কিন্তু পুরোপুরি রাশিয়ান বলয়ের মধ্যে। সো ওরাও পশ্চিমাদের এই অবরোধ মানবে না। সুতরাং হরমুজ প্রণালী একেবারে বন্ধ করে দিলেও খাদ্যের জন্য কিংবা বিশেষ প্রয়োজনীয় জিনিসের জন্য সে কিন্তু ওই কাস্পিয়ান সাগর ব্যবহার করে রাশিয়ার কাছ থেকে একটা সাপোর্ট নিতেই পারবে, এবং মধ্য এশিয়ার দেশগুলো থেকেও সাপোর্ট নিতে পারবে। এবং মধ্য এশিয়ার দেশগুলোর ভূমি ব্যবহার করে চীন যদি ইরানকে কোনো সহায়তা পাঠায়, সেটাও কিন্তু অবাক করার মতো কোনো বিষয় হবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, খাদ্যের জন্য ইরান কিন্তু মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, মানে তাদের প্রয়োজনীয় 60 to 80% খাদ্য তারা নিজেরাই উৎপাদন করতে পারে। সুতরাং একেবারে শুরুতেই এই অবরোধ শুরু হওয়ার সাথে সাথেই ইরান যে বিশাল পরিমাণে ভেঙে পড়বে, এটাও আহামরি সম্ভব না। বরং মোটামুটি বেশ কিছুদিন ইরান কিন্তু টিকে থাকতে পারবে এখানে। তার মানে বুঝতে পারতেছি যে ইরান এখানে কিছুদিন টিকে থাকতে পারবে। এখন কেন কিছুদিনের কথা বলছি, কেন এটাকে লম্বা সময় সমস্যা হবে এই কথা বলতেছি না, কারণ এই যে স্ট্র্যাটেজিটা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নিয়েছে, যে পুরো ইরানকে অবরুদ্ধ করে রাখা, হরমুজ প্রণালীকে একদম বন্ধ করে রাখা, এই ব্যাপারটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা লম্বা সময় চালিয়ে যেতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। কোন জায়গা থেকে দেখেন, ইরান হচ্ছে মোটামুটি শুরু থেকেই, যখন যুদ্ধটা শুরু হয়ে গেল তখন থেকেই সে চেষ্টা করছিল যে হরমুজ প্রণালীকে তাদের নিয়ন্ত্রণে রেখে এই জায়গা দিয়ে বিশ্বের বাণিজ্যটাকে বন্ধ করে দেয়া। এবং যুক্তরাষ্ট্র কি করছে, এই একই জিনিস সে এখন করার চেষ্টা করতেছে। সেও হরমুজ প্রণালীকে মোটামুটি বন্ধ করে দিচ্ছে। এখন সে বলতেছে যে হ্যাঁ, এটা শুধুমাত্র ইরানে যাতায়াতকারী জাহাজগুলোকে টার্গেট করে। এখন ধরেন সে এইটা বাস্তবায়ন করলো যে ইরান থেকে কোনো জাহাজ বের হবে না, ইরানে কোনো জাহাজ ঢুকবে না। আবার যেই হরমুজ প্রণালীর অংশটাতে ইরানের পুরোপুরি কন্ট্রোল আছে, ইরান যদি ওই জায়গা দিয়ে বলে যে এই জায়গা দিয়ে আমি অন্য কোনো জাহাজকেও যাইতে দিব না, তাহলে কি হবে, আলটিমেটলি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর পুরোপুরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হইলো, ওই যে ইরান যেটা চাইতেছিল সেটাই বাস্তবায়ন হইলো। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পুরো পৃথিবীতে ইতিমধ্যেই তেলের একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এইটা আরো বেশি সাস্টেইন করবে। আর তেলের ক্রাইসিস তৈরি হলে পুরো বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের উপর একটা চাপ বাড়বে। আর এই চাপটা কিন্তু ইরান এমনিতেই বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল। ইরান অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, বিপুল পরিমাণ ক্ষতির মধ্যে পড়েছে, এবং অনেক ধ্বংসযজ্ঞের মধ্যে পড়েছে। এরপরেও ইরান কেন যুদ্ধটাকে লম্বা করতে চাইছিল, যাতে করে পুরো পৃথিবী থেকে যুক্তরাষ্ট্রের উপর একটা চাপ আসে। সো এই হরমুজ প্রণালী যদি যুক্তরাষ্ট্র নিজেই বন্ধ করে রাখে, এই চাপটা তার উপরে অটোমেটিক্যালি আরো বেশি করে আসবে। দ্যাটস ওয়াই পুরো পৃথিবীর চাপ তখন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সামলাতে পারবে না, এইটা তখন ছেড়ে দিতে পারে। যখন ছেড়ে দিবে, এই মাঝখানের সময়টুকু ইরান টিকে থাকতে পারবে কিনা, সেটাই কিন্তু একটু আগে আমরা দেখলাম যে ইরানের সাথে প্রায় 7টা দেশের কানেকশন আছে, রাশিয়ার সাথে কানেকশন আছে, মধ্য এশিয়ার মাধ্যমে চীনের সাথেও কানেকশন তৈরি হবে। দ্যাট মিনস এই সময়টুকু ইরানকে টিকিয়ে রাখবে এই দেশগুলো। আর বড় ব্যাপারটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে এই যে অবরোধটা দিল, এইটাতে আসলে সে ইউরোপের কাছ থেকে ফুল সাপোর্ট পাচ্ছে কিনা। এখনো ইউরোপের সকল দেশ কিছু বলে নাই, তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন যে এই অবরোধে যুক্তরাজ্য কোনোভাবেই অংশ নেবে না। এবং ইতিমধ্যেই ফ্রান্স, জার্মানি এরা কোনো ধরনের কথাবার্তা বলে নাই। তবে কিছুদিন আগে ফুল স্কেল লড়াইয়ে তারা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অসহযোগিতা করার কথা বলেছিল, হয়তোবা এই অবরোধের ক্ষেত্রেও এইরকম কথাবার্তায় বলতে পারে। তখন একা একা যুক্তরাষ্ট্র এই জায়গায় অবরোধ টিকিয়ে রাখতে একটু হিমশিম খাবে বলে আমার মনে হচ্ছে। তো এখান থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে এই লড়াইটা শুধুমাত্র সামরিক শক্তির না, এটা আসলে অর্থনৈতিক, কূটনীতি এবং ধৈর্যের লড়াই। আর ইরান এই জায়গায় তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এবং কূটনৈতিকভাবে যে চেষ্টাগুলো চালানোর দরকার সেগুলো চালিয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই এই যে অবরোধটা শুরু করেছে যুক্তরাষ্ট্র, এই অবরোধের মধ্যে তারা আবার বলেছে যে আমরা সেকেন্ড টাইম খোলামেলা আলোচনার জন্য বসতে চাই। দ্যাট মিনস আলোচনায় বসে হয়তোবা কোনো একটা সমাধানের দিকে তারা ফিরে আসতেও পারে। কিন্তু এই জায়গায় একটা কথা বলেই রাখা যায়, দেখেন, শক্তির দিক বিবেচনায় যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে, কৌশলের দিক বিবেচনায় যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে, তাদের সকল এলাই টেলাই সবকিছু মিলাই তাদের ধারে কাছে কেউ নাই।
যে জন্য এখানে লড়াইটা শুরু হওয়ার পর থেকেই ইরান কিন্তু একের পর এক বিভিন্ন মার খেয়ে যাচ্ছিল। যেই আক্রমণই যুক্তরাষ্ট্র করতে চেয়েছে সেটাই তারা করতে পেরেছে। ইরানের সর্বোচ্চ নেতাকে তারা দুনিয়া ছাড়া করেছে, এবং শুধু সর্বোচ্চ নেতা না, সর্বোচ্চ নেতা সহ তার আশেপাশের বিশাল বড় নেতৃত্বস্থানীয় মানুষজনকে কিন্তু দুনিয়া ছাড়া করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে পারমাণবিক যেই কার্যক্রম সেখানেও আঘাত করেছে, তেল শোধনাগারে আঘাত করেছে, পানি শোধনাগারে আঘাত করেছে, বিভিন্ন ফ্যাক্টরিতে আঘাত করেছে। তার মানে বিপুল পরিমাণ ক্ষতির মধ্যে ইরানকে তারা ফেলতে পেরেছে। সেই জায়গা থেকে আপাত দৃষ্টিতে বলা যায় যে লড়াইয়ের এইসব জায়গায় যুক্তরাষ্ট্র হয়তোবা বিজয়ী হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে লড়াইয়ের বিভিন্ন পয়েন্টে জয়লাভ করা আর পুরো যুদ্ধে জিতে যাওয়া কিন্তু একরকম না। দেখেন ভিয়েতনাম যুদ্ধেও কিন্তু যুক্তরাষ্ট্র যা যা করতে চেয়েছিল তাই তাই করতে পেরেছিল এবং বিপুল পরিমাণ ক্ষতি করতে সক্ষম হয়েছিল ভিয়েতনামের। কিন্তু একেবারে 19 বছরের শেষে গিয়ে দেখা গেছে যে পরিপূর্ণভাবে লড়াইটা থেকে জয়লাভ করে যুক্তরাষ্ট্র ফিরতে পারে নাই। সো বিভিন্ন ফ্রন্টে জয়লাভ করেছে, বিভিন্ন জায়গায় জয়লাভ করেছে, কিন্তু যুদ্ধে জিততে পারে নাই। আফগানিস্তানও সেম ঘটনায় ঘটেছে। আফগানিস্তানে ব্যাপক ক্ষতি করেছিল, যা যা করতে চেয়েছে তাই করতে পেরেছে, কিন্তু 20 বছর পরে গিয়ে দেখা গেছে সেখান থেকেও তাকে পরাজয় মেনে নিয়ে ফিরতে হয়েছে। ইরানের ক্ষেত্রেও এমনটাই হবে। ইরানে তারা যা যা করতে চাইছে সবই হচ্ছে, কিন্তু আলটিমেটলি দিন শেষে যুদ্ধের জয়টা হয়তোবা এখান থেকে নিয়ে ফিরতে পারবে না যুক্তরাষ্ট্র। এখান থেকে একেবারে ফাইনাল বিজয় হয়তো ইরানই হবে। তবে হ্যাঁ, ইরানের প্রচন্ড পরিমাণে ক্ষতি হচ্ছে, এটা আরো হতে থাকবে। এখন দেখা যাক যে এই লড়াইটা আলটিমেটলি কোনো একটা সমাধানের দিকে যায় কিনা। যদি যায় তাহলে তো ভালো, আর যদি না যায় তাহলে এই যে জিনিসটা প্রলম্বিত হইতে হইতে পুরো পৃথিবীর তেলের ক্রাইসিসটা এমন পর্যায়ে চলে যেতে পারে। বিশেষ করে আমরা জানি যে বিভিন্ন দেশ তারা তাদের তেল রিজার্ভের জন্য 1 থেকে 1.5 মাসের তেল রিজার্ভ করে রাখে। ছোট ছোট দেশগুলো এটা হয়তো 10 থেকে 15 দিনের মতো রাখতে পারে। তো সেই জায়গা থেকে প্রায় 1.5 মাসের মতো যুদ্ধটা চলেছে। সো তেলের ক্রাইসিস এখনো বিভিন্ন দেশ অ্যাকিউটলি ফেস করা শুরু করে নাই, বাট যেহেতু 1.5 মাস পার হয়ে যাচ্ছে, যদি এই যুদ্ধ বিরতির সময়টাতে ঠিকঠাক তেল বিভিন্ন জায়গায় না পৌঁছায় তাহলে আর 7 থেকে 10 দিনের মধ্যেই পুরো পৃথিবীব্যাপী এই তেলের ক্রাইসিসটা অ্যাকিউট আকার ধারণ করবে। আর তখনই বোঝা যাবে যে বিশ্বের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের উপরে সেই চাপ প্রয়োগ করে কিনা। আমরা দেখতে থাকবো।